প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে। আগের ভিডিওতে আমরা সমস্ত মডেলের আলোচনা শেষ করেছিলাম। যে সকল মডেলগুলো ছিল মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মাইট, নিড, ডেয়ার, ইউজ টু, অর টু, সেই সব মডেল ভার্বের আলোচনা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আজকের ভিডিওতে তাহলে আমরা আলোচনা করব ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে। আচ্ছা, এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব হলো ভার্বেরই আরো দুটো পার্ট। তো ভার্বকে আরো দুটো ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এবং অপরটা নন ফাইনাইট ভার্ব। তো এই যে ভার্বকে ফাইনাইট এবং নন ফাইনাইট এই দুটো ভাগে ভাগ করা হচ্ছে, তো এই দুটো ভাগ কিসের ওপর বেস করে করা হয় সেটা আমাদেরকে আগে জানতে হবে। তারপরে আমাদেরকে জানতে হবে যে ফাইনাইট ভার্ব কি বা নন ফাইনাইট ভার্ব কি। তো এই যে ভার্বের দুটো ভাগ, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, সেটা ভার্বের টেন্সের ওপর বেস করে দুটি ভাগে ভাগ করা হয়েছে। ভার্বের টেন্স বা ক্রিয়ার কাল এর ওপর বেস করে ভার্বকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা ফাইনাইট ভার্ব এবং অপরটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এরপরে এই নন ফাইনাইট ভার্বকে আরো কতগুলি ভাগে ভাগ করা যায়। তাহলে চলো আমরা এবারে দেখে নিই যে সেই ভাগগুলো, একটা ভাগ কি কি। বেসড অন টেন্স, টেন্সের ওপর বেস করে ভার্বকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হলো ফাইনাইট ভার্ব আর অন্যটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখো, টেন্সের ওপর বেস করে ভার্বকে দুটো ভাগে ভাগ করা হলো, একটা ফাইনাইট ভার্ব আর অপরটা হলো নন ফাইনাইট ভার্ব। এবারে এই নন ফাইনাইট ভার্বকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? একটা হলো জিরান্ড, অপরটা হলো ইনফিনিটিভ, আর একটি হলো পার্টিসিপল। তাহলে বোঝা গেছে যে নন ফাইনাইট ভার্বকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল। এই জিরান্ডটা কি? জিরান্ড হলো আইএনজি ফর্ম, মানে কোনো একটা ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ করে জিরান্ড করা হয়, এবং সেই ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ করা হয় তখন কিন্তু সেটা আর ভার্ব থাকে না, তখন সেটা নাউনের কাজ করে। আর ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব ওয়ান। কোনো ভার্ব তার আগে একটা টু ইউজড হবে এবং টু এর পরে যে ভার্বটা ইউজড হবে সেই ভার্বের সবসময় V1 ফর্মটা হবে বা প্রেজেন্ট ফর্মটা ইউজড হবে। আর একটা হলো পার্টিসিপল। তো পার্টিসিপল নিয়ে তোমরা আগেই দেখেছো যে পার্টিসিপল অনেক ধরনের হতে পারে, সেটা নাউনের ওপর বেস করে হতে পারে, অ্যাডজেক্টিভের উপর বেস করে হতে পারে, আবার অ্যাডভার্বের উপর বেস করে হতে পারে। তো এই পার্টিসিপলকে আবার আরো তিনটি ভাগে ভাগ করা যায়। তো সেই তিনটি ভাগ কি কি? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অপরটা হলো পাস্ট পার্টিসিপল, আর 3 নম্বর হলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে দেখো, পার্টিসিপলকে আবার তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর অন্যটা হয়ে গেল পারফেক্ট পার্টিসিপল। বোঝা গেছে? তাহলে বেসড অন টেন্স, এই টেন্সের ওপর বেস করে ভার্বকে তাহলে মূলত দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, একটা ফাইনাইট ভার্ব, অপরটি কি? অপরটি হলো নন ফাইনাইট ভার্ব। তারপরে আবার এই নন ফাইনাইট ভার্বকে আরো তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো জিরান্ড, যার সঙ্গে সবসময় আইএনজি হবে, অপরটি হলো ইনফিনিটিভ, যার সঙ্গে সবসময় টু প্লাস ভার্ব ওয়ান বাট একটা টু ইউজড হবে,
এবং তারপরে যে ভার্বটা থাকবে তার V1 ফর্ম হবে বা প্রেজেন্ট ফর্ম হবে। আর অন্যটা হচ্ছে পার্টিসিপেল। এই পার্টিসিপেলকে আবার আরো তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল, অপরটা হলো পাস্ট পার্টিসিপেল, আর একটি হয়ে গেল পারফেক্ট পার্টিসিপেল। বোঝা গেছে? তাহলে টেন্সের ওপর বেস করে বা ক্রিয়ার কালের ওপর বেস করে ভার্বকে মূলত দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। আর এই নন ফাইনাইট ভার্বকে আরো তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে, জিরান্ট, ইনফিনিটিভ আর পার্টিসিপেল। পার্টিসিপেলকে আরো তিনটি ভাগে ভাগ করছে, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল। তাহলে এই হলো টেন্সের ওপর বেস করে ভার্বের ক্লাসিফিকেশন বা ভার্বের শ্রেণীবিভাগ। আচ্ছা, এই টেন্স কি? টেন্স মানে হলো ক্রিয়ার কাল। তোমরা জানো যে মূলত টেন্স তিন প্রকার। বাংলাতে যাকে বলা হয় ক্রিয়ার কাল বা আর ইংরেজিতে বলা হয় টেন্স। তো টেন্স আমরা জানি টেন্স সাধারণত তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, একটা হলো প্রেজেন্ট টেন্স, অপরটা হলো পাস্ট টেন্স, আরেকটি আছে সেটা হলো ফিউচার টেন্স। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব এই ফাইনাইট ভার্ব নিয়ে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে ফাইনাইট ভার্বের কিন্তু কোনো ভাগ নেই। তো ফাইনাইট ভার্ব নিয়ে সেরকম কোনো সমস্যা নেই। তোমরা যত রকমের ভাব পাবে বা যত ভার্ব তোমরা দেখতে পাবে সবই কিন্তু ফাইনাইট ভার্ব। ঠিক আছে, সবই হলো ফাইনাইট ভার্ব। এবার সেই ভার্বের সঙ্গে যদি কোনো আইএনজি থাকে বা টু থাকে তাহলে সেইগুলো সেই ক্ষেত্রে হয়ে যাবে কখনো জিরান্ট বা কখনো ইনফিনিটিভ। তাহলে চলো এরপর আমরা দেখি যে ফাইনাইট ভার্বটা আসলে কি। তাহলে দেখো, ফাইনাইট ভার্ব। তো এই ফাইনাইট ভার্ব মানে কি? ফাইনাইট ভার্ব এর বাংলা অর্থ হলো সমাপিকা ক্রিয়া। তোমরা বাংলায় পড়েছো যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। তো ফাইনাইট ভার্ব মানে হলো সেই সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। তো আমরা এখানে আলোচনা করছি ফাইনাইট ভার্ব নিয়ে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ফাইনাইট ভার্ব মানে হলো সমাপিকা ক্রিয়া। আর সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। বোঝা গেছে? যে ক্রিয়াপদের সাহায্যে কোনো একটা বাক্যের অর্থ বা ভাব সেটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। তো দেখো, ইংরেজিতে ফাইনাইট ভার্বের ডেফিনিশনটা কি? যে ফাইনাইট ভার্ব ইজ আ ভার্ব দ্যাট হ্যাজ আ সাবজেক্ট, যার একটা সাবজেক্ট থাকবে, শোজ টেন্স, যেখানে কি দেখানো হবে? টেন্স বা ক্রিয়ার কাল দেখানো হবে, অ্যান্ড ক্যান বি দ্য মেইন ভার্ব ইন আ সেন্টেন্স অর ক্লজ, অথবা সেটা হতে পারে একটা মেন ভার্ব, সেন্টেন্সে সেটাই হবে মেন ভার্ব। বোঝা গেছে? ইট চেঞ্জেস ফ্রম ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট অ্যান্ড টাইম অফ দ্য অ্যাকশন। আর এই যে ফাইনাইট ভার্ব সেটা কিভাবে পরিবর্তন হবে? পরিবর্তনশীলতাটা ডিপেন্ড করে সাবজেক্টের ওপর এবং যে কাজটা হচ্ছে সেই কাজের ওপর অথবা সময়ের উপর। বোঝা গেছে? তাহলে যে ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব ইজ আ ভার্ব দ্যাট হ্যাজ আ সাবজেক্ট, যার একটা কোনো সাবজেক্ট থাকবে, শোজ টেন্স, টেন্স দেখাবে বা ক্রিয়ার কাল দেখাবে, অ্যান্ড ক্যান বি দ্য মেইন ভার্ব ইন আ সেন্টেন্স অর ক্লজ, অথবা সেই ভার্বটা হবে সেন্টেন্সের মেইন ভার্ব। আর কি হবে? ইট চেঞ্জেস ফ্রম ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য টাইম অফ দ্য অ্যাকশন, সাবজেক্ট ওয়াইজ অথবা অ্যাকশন ওয়াইজ অথবা সময় ওয়াইজ এই ভার্বের পরিবর্তন হবে। মানে কোন ভার্বের? ফাইনাইট ভার্বের। তাহলে বোঝা গেছে যে ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব মানে হলো সমাপিকা ক্রিয়া, মানে যে ক্রিয়াপদের সাহায্যে কোনো একটা বাক্যের অর্থ বা ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ পাবে তাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর এই যে এই সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব, সেটা দেখো লাস্ট লাইনে লেখা আছে যে সাবজেক্ট, টাইম অ্যান্ড অ্যাকশন। তো এদের উপর ডিপেন্ড করে যে এর চেঞ্জটা কিভাবে হবে। তাহলে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব টেন্স, পার্সন এবং নাম্বার এর ভিত্তিতে পরিবর্তনশীল হয়। এটা মনে রাখবে যে ফাইনাইট ভার্ব can be changes by
নাম্বার, পার্সন অর টেন্স। নাম্বার মানে কি সিঙ্গুলার না প্লুরাল, আর পার্সন মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এর উপর বেস করে, আর টেন্স। টেন্স তোমরা আগেই বলে দিয়েছি তোমাদেরকে যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো এইগুলোর ওপর বেস করে, এই নাম্বার, পার্সন এবং টেন্স এর ওপর বেস করে ফাইনাইট ভার্বের পরিবর্তন হবে। বোঝা গেছে? তো চলো এরপর আমরা দেখি যে ফাইনাইট ভার্বের পরিবর্তনটা কিভাবে হয়। এই নাম্বার, পার্সন এবং টেন্সের উপর বেস করে ফাইনাইট ভার্বের পরিবর্তনটা কিভাবে হয় সেটাই এরপর আমরা দেখে নেব কয়েকটা এক্সাম্পলের সাহায্যে। তাহলে দেখো এক্সাম্পলগুলো, দেখো কি লিখেছি। আই অ্যাম হ্যাপি, হি প্লেজ ফুটবল এভরিডে, দে প্লেড ফুটবল, দ্য ডগ ইজ হোয়াইট, দ্য ডগস আর হোয়াইট, আর কি লিখেছি, দ্য ক্যাট উইল জাম্প। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম যে ফাইনাইট ভার্ব, সমস্ত ভার্বকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। পৃথিবীতে তোমরা যত ভার্ব দেখতে পারবে সব ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার সেই ভার্বের সঙ্গে যদি কখনো টু থাকে তাহলে সেটা হয়ে যাবে ইনফিনিটিভ, যদি কখনো আইএনজি থাকে তাহলে সেটা হয়ে যাবে জিরান্ট। কিন্তু এছাড়া সমস্ত ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার এই ফাইনাইট ভার্বগুলো শুধুমাত্র পরিবর্তন হয়, আর কিসের ওপর বেস করে পরিবর্তন হয় আমি তোমাদের বলেছিলাম যে নাম্বার, পার্সন আর কি টেন্স। তো এই নাম্বার, পার্সন এবং টেন্স এর ওপর বেস করে শুধুমাত্র ফাইনাইট ভার্বের পরিবর্তন হয়। বোঝা গেছে? তো দেখো আমি প্রথমে লিখেছি আই অ্যাম হ্যাপি, তাহলে আই কি সিঙ্গুলার, অ্যাম সিঙ্গুলার ভার্ব, হ্যাপি মানে কি সুখী, তাহলে আই অ্যাম হ্যাপি মানে আমি সুখী। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সিঙ্গুলার, তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজড হয়েছে। নেক্সট দেখো হি প্লেজ ফুটবল এভরিডে, মানে কি তারা প্রতিদিন ফুটবল খেলে। ঠিক আছে? আবার দেখো হি কিন্তু সাবজেক্ট বা পার্সন, এটা তোমরা ধরে নিতে পারো যে হি এখানে কি পার্সন। তো পার্সনের উপর বেস করে চেঞ্জ হয়। আবার দেখো এখানে লিখেছি দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলতো, তাহলে এটা কি, এখানে দিয়েছি প্লেস আর এখানে লিখেছি দেখো প্লেস আর এখানে লিখেছি প্লেড, তাহলে প্লেসটা কি প্রেজেন্ট টেন্সের কথা বলছে, আর প্লেড মানে কি অতীতের কথা বলছে। তাহলে দেখো টেন্সের ওপর বেস করে কখনো হয়েছে প্লেস, আবার কখনো হয়েছে প্লেড, কখনো প্রেজেন্টের কথা বলছে আবার কখনো পাস্টের কথা বলছে। বোঝা গেছে? নেক্সট দেখো কি লিখেছি, দ্য ডগ ইজ হোয়াইট, ইজ দিয়েছি, দেখো ডগ মানে কি সিঙ্গুলার, ডগ, দ্য ডগ একটা ডগের কথা বোঝাচ্ছে, তাহলে এটা কি সিঙ্গুলার, মানে এর নাম্বারটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, তো এটা সিঙ্গুলার নাম্বার, বুঝতেই পারছো। তার সঙ্গে দেখো ভার্বটা কি দেওয়া হয়েছে, ইজ। ইজ কি ভার্ব আমরা জানি, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তো যখন সিঙ্গুলার তার সঙ্গে সিঙ্গুলার ভার্ব মানে কি এটার চেঞ্জটা কিভাবে হচ্ছে নাম্বার ওয়াইজ। আবার দেখো নেক্সট সেন্টেন্সেই লিখেছি দ্য ডগস আর হোয়াইট, এখানে দেখো ডিওজি এস আছে মানে কি প্লুরালের কথা বলছে, প্লুরালের সঙ্গে দেখো প্লুরাল ভার্ব আর ইজ ইউজড। তাহলে বুঝতে পারছো যে নাম্বারের ওপর বেস করে ফাইনাইট ভার্ব চেঞ্জ হচ্ছে, আবার কখনো চেঞ্জ হচ্ছে পার্সনের ওপর বেস করে, আবার কখনো টেন্সের ওপর বেস করে। যেমন এখানে হি প্লেজ ফুটবল এভরিডে, এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। আবার দেখো সেই প্লে একই ভার্ব কিন্তু এখানে হয়ে গেছে প্লেড, যেহেতু পাস্টের কথা বলছে তাই প্লেড হয়ে গেছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য ক্যাট উইল জাম্প, উইল, উইলটা কি ফিউচার, ফিউচারের কথা বলা হচ্ছে। তাহলে তোমরা এই এক্সাম্পলগুলোর মধ্য দিয়ে দেখতে পেলে যে ফাইনাইট ভার্ব কখনো নাম্বারের উপর বেস করে চেঞ্জ হচ্ছে, আবার কখনো পার্সনের উপর বেস করে চেঞ্জ হচ্ছে, আবার কখনো টেন্সের উপর বেস করে চেঞ্জ হচ্ছে। তাহলে ফাইনাইট ভার্ব কি ভার্ব, ফাইনাইট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া, বাংলায় যাকে বলে সমাপিকা ক্রিয়া। তো এই ফাইনাইট ভার্ব, পৃথিবীতে যত ভার্ব আছে সেই সমস্ত ভার্ব হলো ফাইনাইট ভার্ব। আর এই ফাইনাইট ভার্বের আলাদা কোনো ভাগ নেই, শুধুমাত্র তাদের পরিবর্তন হয়। আর এই পরিবর্তনটা কিভাবে হয়, এই নাম্বার, পার্সন এবং টেন্সের উপর বেস করে ফাইনাইট ভার্বের শুধুমাত্র পরিবর্তন হয়। বোঝা গেছে? এছাড়া আর কোনো ফাইনাইট ভার্বের বিশেষ কোনো আলোচনা নেই। আর একটা জিনিস মনে রাখবে যে ফাইনাইট ভার্বের সঙ্গে যদি কখনো থাকে আইএনজি তাহলে সেটা হয়ে যায় জিরান্ট, আর যদি ফাইনাইট ভার্বের সঙ্গে টু থাকে তাহলে সেটা হয়ে যায় ইনফিনিটিভ। আর এই জিরান্ট এবং ইনফিনিটিভ এটা তখন হয়ে যায় নন ফাইনাইট ভার্বের পার্ট। বোঝা গেছে? আর বাদ বাকি যা ভার্ব আছে সেই সব ভার্ব হলো ফাইনাইট ভার্ব। এরপর আমরা আলোচনা করব নন ফাইনাইট ভার্ব নিয়ে। তাহলে দেখো নন ফাইনাইট ভার্ব,
আচ্ছা, নন ফাইনাইট ভার্ব এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো অসমাপিকা ক্রিয়া। তোমরা দেখেছো যে ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব মানে হলো অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, নন ফাইনাইট ভার্বের ডেফিনিশনটা কি দেখো, যে নন ফাইনাইট ভার্বস আর ভার্ব ফর্মস দ্যাট ডোন্ট অ্যাক্ট অ্যাজ দ্য মেইন ভার্ব। যে নন ফাইনাইট ভার্ব হলো একটা ভার্বেরই একটা ফর্ম যেটা ডোন্ট অ্যাক্ট অ্যাজ দ্য মেইন ভার্ব, যেটা কখনোই বাক্যে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না বা মেইন ভার্বের কাজ করে না ইন আ সেন্টেন্স, মানে কি বাক্যে। অ্যান্ড ডোন্ট শো টেন্স, পার্সন অর নাম্বার। তোমরা দেখেছিলে যে ফাইনাইট ভার্বের টেন্স, পার্সন এবং নাম্বার ওয়াইজ ফাইনাইট ভার্ব চেঞ্জ হচ্ছিল, কিন্তু নন ফাইনাইট ভার্বের কি হচ্ছে, ডোন্ট শো টেন্স, পার্সন অর নাম্বার। নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কিন্তু এই টেন্স, পার্সন বা নাম্বার ওয়াইজ নন ফাইনাইট ভার্বকে পরিবর্তন করা যায় না। বোঝা গেছে তাহলে নন ফাইনাইট ভার্ব কি? যে নন ফাইনাইট ভার্বস আর ভার্বস ফর্ম, নন ফাইনাইট ভার্ব হলো ভার্বেরই একটা ফর্ম দ্যাট ডোন্ট অ্যাক্ট অ্যাজ দ্য মেইন ভার্ব ইন আ সেন্টেন্স, যেটা বাক্যে কখনোই মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। অ্যান্ড ডোন্ট শো টেন্স, পার্সন অর নাম্বার, এবং সেটা কখনোই টেন্স বা ক্রিয়ার কাল অথবা পার্সন অথবা নাম্বার এই ওয়াইজ পরিবর্তন হয় না। আচ্ছা, তোমরা বাংলায় পড়েছো সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। তো অসমাপিকা ক্রিয়ার ডেফিনিশন আমি বলে দিয়েছি। আর অসমাপিকা ক্রিয়া বলতে কি বোঝায়? অসমাপিকা ক্রিয়া বলতে সেই সব ক্রিয়াপদকে বোঝায় যেসব ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না, এবং এটাও বোঝা যায় না যে বাক্যটি সম্পূর্ণ হয়েছে কি না। আর এই বাক্যের অর্থের পরিপূর্ণতার জন্য একটি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়, তাকেই বলা হয় ইংরেজিতে নন ফাইনাইট এবং বাংলায় অসমাপিকা ক্রিয়া। বোঝা গেছে তাহলে যে অসমাপিকা ক্রিয়াটা বা নন ফাইনাইট ভার্ব কি। আর এই নন ফাইনাইট ভার্ব তো তোমরা দেখলে যে টেন্স, পার্সন এবং নাম্বার ওয়াইজ পরিবর্তনশীল হয় না, তাহলে কি হয়? তো এই নন ফাইনাইট ভার্বস আর থ্রি টাইপস। এই নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া হলো তিন প্রকারের। সেগুলো কি কি? এক নম্বর হলো জিরান্ড। আচ্ছা, দু নম্বরে কি? দু নম্বর হলো ইনফিনিটিভ। আর তিন নম্বর হলো পার্টিসিপল। বোঝা গেছে? এই নন ফাইনাইট ভার্বকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জিরান্ড, একটা হলো ইনফিনিটিভ, আর একটা হলো পার্টিসিপল। তাহলে চলো এবারে দেখি যে জিরান্ড আসলে কি। তাহলে দেখো জিরান্ড কি। জিরান্ড হলো এ নাউন এন্ডিং ইন আইএনজি made from a verb। দেখো জিরান্ড কি, যে এ নাউন এন্ডিং ইন আইএনজি। জিরান্ড তাহলে কি? একটা জিরান্ড আসলে একটা নাউন, আর যার শেষে কি থাকবে? এন্ডিং ইন আইএনজি, যার শেষে থাকবে একটা আইএনজি। আর সেই নাউনটা কোথা থেকে সৃষ্টি হবে? মেড ফ্রম আ ভার্ব, একটা ভার্ব থেকেই সৃষ্টি হবে, কিন্তু সেটা ভার্ব হবে না। ভার্ব থেকেই সৃষ্টি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেই হচ্ছে জিরান্ড, কিন্তু সেই ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয়ে যাবে তখন কিন্তু তাকে আর ভার্ব বলা যাবে না। তাহলে তখন তাকে কি বলতে হবে? তখন তাকে বলা হবে জিরান্ড। বোঝা গেছে? আর তখন সেটা হয়ে যাবে একটা নাউন, তখন তাকে আর আমরা ভার্ব বলতে পারবো না। তাহলে এই জিরান্ড মানে আসলে কি? জিরান্ড মানে আসলে হলো ভার্ব প্লাস আইএনজি। বোঝা গেছে? এটাই হলো জিরান্ডের ফর্ম, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সঙ্গে যুক্ত হয়ে যাবে আইএনজি। আর এই ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হবে তখন কিন্তু তাকে আর ভার্ব বলা যাবে না, তখন সেটা নাউন হিসেবে পরিচিত হবে। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। হি লাভস প্লেইং
ফুটবল। তাহলে দেখো সেন্টেন্সটা, হি লাভস প্লেইং ফুটবল, মানে কি সে ফুটবল খেলতে ভালোবাসে। আচ্ছা, এই সেন্টেন্সে ভার্ব কোনটা? দেখো, প্লে মানে কি খেলা করা, তাহলে প্লে একটা ভার্ব, প্লাস দেখো তার সঙ্গে কি আছে আইএনজি, তাই তো? তাহলে আমি কি বলেছি দেখো, যে ভার্ব প্লাস আইএনজি, যখন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে জিরান্ট, তখন কিন্তু তাকে আর ভার্ব বলা যাবে না। তাহলে এই সেন্টেন্সে ভার্ব কোনটা? দেখো এই সেন্টেন্সে লাভ হলো মেন ভার্ব, বা একে আর কি বলা যেতে পারে, ফাইনাইট ভার্ব। বোঝা গেছে? এই লাভস হলো মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব, আর প্লে একটা ভার্ব, কিন্তু প্লের সঙ্গে দেখো সেন্টেন্সে কিন্তু প্লে নেই, রয়েছে প্লেইং। আর প্লে মানে একটা ভার্ব, তার সঙ্গে যদি আইএনজি যোগ করা হয় তখন সেটা হয়ে যায় কি জিরান্ট, আর তখন সেটা কিন্তু আর ভার্ব হিসেবে তাকে ট্রিট করা হয় না, তখন তাকে ট্রিট করা হয় অ্যাজ আ নাউন বা একটা নাউন হিসেবে। বোঝা গেছে? তাহলে জিরান্ট কি? জিরান্ট হলো নন ফাইনাইট ভার্বেরই একটা পার্ট, কিন্তু কি সেই জিরানটা, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, মানে কি নন ফাইনাইট ভার্বের একটা পার্ট, কিন্তু সেই ভার্বের সঙ্গে শেষে কি যোগ করা হয়, আইএনজি যোগ করা হয়, এবং যখন আইএনজি যোগ করা হয় তখন সেটা আর ভার্ব থাকছে না, তখন সেটা হয়ে যাচ্ছে জিরান, এবং সেটা একটা নাউন হিসেবে ট্রিট হয়। বোঝা গেছে? সেন্টেন্সে লাভস মেন ভার্ব বা লাভস হচ্ছে ফাইনাইট ভার্ব, আর প্লেইংটা তাহলে এখানে কি হয়ে গেল, প্লেইংটা হয়ে গেল জিরান। বোঝা গেছে? তো চলো এরপরে আমরা দেখি যে ইনফিনিটিভটা কি। এবারে দেখো ইনফিনিটিভ। আচ্ছা, ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্ব। বোঝা গেছে? ইনফিনিটিভ মানেই হলো এই টু, ইনফিনিটিভ মানে সবসময় টু, এই টুকেই বলা হয় আসলে ইনফিনিটিভ। তো যখন টু হয় প্লাস ভার্ব থাকে, তো এই টু এর পর ভার্ব সবসময় যে ভার্বটা ইউজড হবে, টু এর পর যদি ভার্ব থাকে সেই ভার্বের যে ফর্মটা ইউজড হবে সেটা হচ্ছে ভার্ব ওয়ান। বোঝা গেছে? বা প্রেজেন্ট, কখনোই ভি ওয়ান মানেই প্রেজেন্ট, তো টু এর সঙ্গে ভি ওয়ান অলওয়েজ ইউজড হবে, টু এর সঙ্গে কিন্তু কখনোই ভি টু বা ভি থ্রি হবে না। যদি কোনো ভার্বের আগে টু থাকে তাহলে সব সময় টু এর পরে যে ভার্বটা হবে সেটা হচ্ছে ভার্ব ওয়ান। বোঝা গেছে? আর ইনফিনিটিভ মানে হলো সেই টু, আর যেহেতু ইনফিনিটিভ মানে টু, তাই টু এর পরে ভার্বের ওয়ান বা ভি ওয়ান এই ফর্মটাই সবসময় ইউজ হবে। বোঝা গেছে? তাহলে যখন ক্রিয়াপদের আগে টু ব্যবহৃত হয় সেটাই হচ্ছে আসলে ইনফিনিটিভ, আর যখন টু ব্যবহার হবে তখন সেটা ভার্বের বেস ফর্মটা ইউজ হবে, মানে ভি ওয়ান ইউজ হবে। বোঝা গেছে? আর এই ইনফিনিটিভ কখন কখন ইউজ হবে? ইনফিনিটিভ ক্যান বি ইউজড উইথ নাউন, অ্যাডজেক্টিভ and adverb। এটা মনে রাখবে যে ইনফিনিটিভ সবসময় নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এদের সঙ্গে কিন্তু ইউজড হয়। তো চলো এরপর দেখে নাও তাহলে যে ইনফিনিটিভের কয়েকটা এক্সাম্পল, কখন তারা কিভাবে কখনো নাউনের সঙ্গে ইউজ হচ্ছে ইনফিনিটিভ, আবার কখনো অ্যাডজেক্টিভের সঙ্গে ইনফিনিটিভ ইউজ হচ্ছে, আবার কখনো অ্যাডভার্বের সঙ্গে ইনফিনিটিভ ইউজ হচ্ছে। তো চলো সেই এক্সাম্পলগুলো আমরা এক এক করে দেখে নিই। দেখো একটা এক্সাম্পল দেখো, সি loves to sing a song। তাহলে দেখো এই সেন্টেন্সটাই সি লাভস টু সিং আ সং, এখানে ইনফিনিটিভ কিভাবে ইউজড হয়েছে দেখো, অ্যাজ আ নাউন বা নাউনের সঙ্গে বা নাউনের মতো ইউজ হয়েছে ইনফিনিটিভ। বোঝা গেছে? নেক্সট আরেকটা সেন্টেন্স দেখো, সি loves a song to sing। তাহলে দেখো এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সে টু ইনফিনিটিভ কিভাবে ইউজড হয়েছে, অ্যাডজেক্টিভের সঙ্গে, তাই তো? সি লাভস এ সং, সে একটা গান ভালোবাসে, টু সিং গাইতে,
তাহলে ইউজটা কিভাবে হলো দেখো, দ্বিতীয় সেন্টেন্সে ইউজটা হয়ে গেল কিন্তু অ্যাডজেক্টিভের সঙ্গে, বোঝা গেছে। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখো, সি বেগড টু সিং। তাহলে দেখো সেন্টেন্সটা দেখো, সি বেগ টু সিং। তাহলে এই সেন্টেন্সে এই টু বা ইনফিনিটিভ এর ইউজটা কেমন, এর ইউজটা দেখো হয়ে যাচ্ছে অ্যাডভার্বের মতো, তাই তো, বেগড টু সিং। তাহলে এখানে হয়ে যাচ্ছে কিসের মতো, অ্যাডভার্বের মতো, অ্যাডভার্ব, আর এটি হলো অ্যাডজেক্টিভ। বোঝা গেছে যে তাহলে ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভি ওয়ান, টু হবে ইনফিনিটিভ প্লাস তার সঙ্গে সবসময় ভার্বের ভি ওয়ান ফর্মটা ইউজ হবে, আর ইনফিনিটিভ কার সঙ্গে ইউজ হবে, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এর সঙ্গে ইউজ হবে। তিনটে সেন্টেন্সে দেখো আমি দেখিয়ে দিয়েছি, সি লাভস টু সিং আ সং অ্যাজ আ নাউন, সি লাভস আ সং টু সিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, আর সি বেগ টু সিং অ্যাজ অ্যান অ্যাডভার্ব। বোঝা গেছে। এরপরে আমরা দেখব যে পার্টিসিপেলটা আসলে কি। তাহলে দেখো নন ফাইনাইট ভার্বের তোমরা দুটো ভাগ দেখলে, একটা জিরান্ড একটা ইনফিনিটিভ, আর 3 নম্বর ভাগটা হচ্ছে পার্টিসিপেল। তাহলে এই পার্টিসিপেল কি, পার্টিসিপেলের ডিটেলস ক্লাস তোমরা এরপরে পেয়ে যাবে। তো একটু হলেও জেনে রাখো যে পার্টিসিপেল হচ্ছে নন ফাইনাইট ভার্বেরই একটা ভাগ। তোমরা দেখতেই পেলে যে নন ফাইনাইট ভার্বকে মূলত 3টি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে জিরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপেল। তাহলে পার্টিসিপেল কি, পার্টিসিপেল হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা ভাগ। আর এই পার্টিসিপেল কখনো আইএনজি ইউজড হয়ে পার্টিসিপেল হয়, কখনো ইডি, ডি অথবা ইএন এইসব যোগ করে পার্টিসিপেল হয়, আবার কখনো হ্যাভিং বা হ্যাভ এইসব যোগ করেও পার্টিসিপেল তৈরি করা হয়। আর এই পার্টিসিপেলের ডিটেলস ক্লাস তোমরা এরপরে পেয়ে যাবে। তোমরা এরপরে পাবে জিরান্ড, তারপর ইনফিনিটিভ, তারপর পার্টিসিপেল। এই যে জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপেল দেখছো, তাদের ডিটেলস, ইউজ, অ্যাপ্লিকেশন, সেন্টেন্সে কিভাবে তাদেরকে অ্যাপ্লাই করতে হয়, তো সেই সকল ভিডিও তোমরা এরপরে পেয়ে যাবে। তাহলে দেখে নাও এখন এই পার্টিসিপেলটা আসলে কি। তো পার্টিসিপেল কি তাহলে বুঝতেই পারলে যে পার্টিসিপেল নন ফাইনাইট ভার্বের একটা ভাগ। আর এই পার্টিসিপেল কখনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে পার্টিসিপেল করা হয়, আবার কখনো ডি, ইডি, এন এসব যোগ করে পার্টিসিপেল করা হয়, আবার কখনো হ্যাভিং অথবা হ্যাভ, আর হ্যাভিং থাকলেই সেখানে ভার্বের ভি3 ফর্মটা বা পাস্ট পার্টিসিপেল ফর্মটা ইউজ হবে। বোঝা গেছে। তাহলে পার্টিসিপেল আমি আগেই ছকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে পার্টিসিপেল মূলত 3 প্রকার। একটা কি, প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে পার্টিসিপেলের ভাগ 3টে কি কি, প্রেজেন্ট পার্টিসিপেল, আর হচ্ছে পাস্ট পার্টিসিপেল, আর পারফেক্ট পার্টিসিপেল। তাহলে এবারে দেখো যে প্রেজেন্ট পার্টিসিপেলটা কি। তো প্রেজেন্ট পার্টিসিপেল কি, দেখো প্রেজেন্ট পার্টিসিপেল, তো প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের শেষে আইএনজি। বোঝা গেছে, ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়ে তৈরি করে প্রেজেন্ট পার্টিসিপেল। বোঝা গেছে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেলটা কি, যে ভার্বের সঙ্গে যদি ভার্বের শেষে আইএনজি যুক্ত হয় তাহলে তখন তাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপেল। বোঝা গেছে। তো চলো এরপর একটা এক্সাম্পল দেখে নাও। দেখো যদি আমি লিখি যে উই ওয়াচড হিম প্লেইং ফুটবল। সেন্টেন্সটা দেখো কি লিখেছি, উই ওয়াচড হিম প্লেইং ফুটবল। আমরা তাকে ফুটবল খেলতে দেখেছিলাম। তাহলে প্লেটা কি, প্লেটা একটা ভার্ব, প্লাস দেখো ভার্বের শেষে কি রয়েছে, ভার্বের শেষে রয়েছে
আইএনজি। বোঝা গেছে? তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। কেন হলো? কারণ ভার্বের শেষে আইএনজি আছে। আর আমি বলেই দিয়েছি যে ভার্বের শেষে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে তখন সেটা হয়ে যায় কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই প্লেয়িংটা হয়ে গেল এখানে প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেছে? নেক্সট আমরা দেখব যে পাস্ট পার্টিসিপলটা আসলে কি। দেখো এবারে দেখে নাও পাস্ট পার্টিসিপল। তাহলে এই পাস্ট পার্টিসিপলটা কি? তোমরা আগে কি দেখলে যে ভার্বের শেষে যদি আইএনজি যুক্ত হয় তাহলে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক সেই রকমই পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের শেষে যদি কখনো ডি, ভার্বের শেষে যদি ডি অথবা ইডি অথবা টি অথবা ইএন অথবা এন। বোঝা গেছে? ভার্বের শেষে যদি ডি অথবা ইডি অথবা টি অথবা ইএন অথবা এন যুক্ত করা হয় তাহলে তখন তাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। বোঝা গেছে? ভার্বের শেষে যদি কখনো ডি অথবা ইডি অথবা টি অথবা ইএন অথবা এন যুক্ত করা হয় তাহলে তখন তাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। মনে থাকবে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। হি ফিক্সড দ্য ডোর। দেখো সেন্টেন্সটা দেখো কি লিখেছি যে হি ফিক্স দ্য ডোর। তাহলে ফিক্সটা কি? ভার্ব। দেখো তার সাথে কি রয়েছে? ফিক্সের সাথে ইডি রয়েছে। তাহলে যখন ভার্ব ফিক্স এর সঙ্গে যখন ইডি রয়েছে, আর রুলে বলে দিয়েছি যে যদি ইডি থাকে অথবা যদি ডি থাকে অথবা যদি টি থাকে অথবা ইএন থাকে বা এন থাকে তাহলে তখন তাকে কি বলা হবে? পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে ভার্ব ফিক্স তার সাথে রয়েছে দেখো ইডি, তাহলে এটা হয়ে গেল এখানে পাস্ট পার্টিসিপল। বোঝা গেছে? তো চলো এরপর আমরা দেখে নিই যে পার্টিসিপল এর 3 নম্বর ভাগ পারফেক্ট পার্টিসিপলটা কি। এরপরে দেখো পারফেক্ট পার্টিসিপল। এই পারফেক্ট পার্টিসিপল মানে কি? পারফেক্ট পার্টিসিপল মানে হলো হ্যাভিং প্লাস V3। হ্যাভিং প্লাস V3 মানে কি? তোমরা জানো হ্যাভ ভার্ব পড়েছো, তার হ্যাভিং প্লাস V3। আর এই V3 মানে কি? V3 মানে হলো ভার্বের 3 নম্বর রূপটা। আর ভার্বের 3 নম্বর রূপটা কি? নাম্বার 1 V1 প্রেজেন্ট, V2 পাস্ট আর V3 হলো পাস্ট পার্টিসিপল। বোঝা গেছে? তাহলে যে পারফেক্ট পার্টিসিপল এর মানে হলো হ্যাভিং প্লাস V3, মানে অলওয়েজ ইউজড হবে একটা হ্যাভিং প্লাস ভার্ব। এবার হ্যাভিং এর পর যে ভার্বটা ইউজড হবে সেই ভার্বের অলওয়েজ V3 বা পাস্ট পার্টিসিপল এই ফর্মটা ইউজড হলে তখন তাকে বলা হবে পারফেক্ট পার্টিসিপল। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। হ্যাভিং failed twice, he did not try again. দেখো সেন্টেন্সটা দেখো, হ্যাভিং ফেলড টুয়াইস হি ডিড নট ট্রাই এগেইন। দুবার ব্যর্থ হয়ে সে আর কোনো চেষ্টা করেনি। তাহলে দেখো এক্সাম্পলটা আমি বললাম পারফেক্ট পার্টিসিপেলের এক্সাম্পল। তো পারফেক্ট পার্টিসিপল কেন? আমি কি বলেছি যে হ্যাভিং প্লাস V3 হবে। তোমরা দেখতেই পাচ্ছ সেন্টেন্স স্টার্টিংয়েই রয়েছে একটা হ্যাভিং প্লাস দেখো ফেল ভাব রয়েছে। তো ফেইল্ড আর ফেইল্ড, তাহলে ফেলটা কি? ফেলটা হচ্ছে V3। তাহলে ঠিক আছে যে হ্যাভিং প্লাস V3, আর হ্যাভিং প্লাস V3 যদি থাকে তাহলে তাকে কি বলা হবে? পারফেক্ট
পার্টিসিপল। বোঝা গেছে তাহলে যে হ্যাভিং প্লাস V3 তাহলে পারফেক্ট পার্টিসিপল। আর হ্যাভিং ফেল টুয়াইস, সে দুবার ব্যর্থ হয়ে হি ডিড নট ট্রাই এগেন, সে আর কোনো চেষ্টা করেনি। তাহলে তোমরা দেখতে পেলে যে পারফেক্ট পার্টিসিপলটা আসলে কি? পারফেক্ট পার্টিসিপল আসলে হচ্ছে হ্যাভিং প্লাস V3। শুধু এটুকুই যদি মনে রাখো তাহলেই দেখবে আর কোনো সমস্যা হচ্ছে না, যে হ্যাভিং প্লাস V3। আজকের ভিডিওতে তোমরা কি কি শিখলে? তোমরা শিখলে যে ভার্বের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু টেন্স, মানে টেন্স অনুযায়ী ভার্বকে কয় ভাগে ভাগ করা যায়। তো তোমরা সেইখানে দেখলে যে টেন্স অনুযায়ী ভার্বকে মূলত দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, একটা ফাইনাইট ভার্ব আর অপরটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর কি শিখেছো? যে ফাইনাইট ভার্ব কোনগুলো? পৃথিবীতে যত ভার্ব আছে সব ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব। যদি সেই ভার্বের সঙ্গে কখনো টু যোগ করা হয় তাহলে তখন তাকে বলা হবে ইনফিনিটিভ, আর যদি আইএনজি থাকে তাহলে তাকে বলা হবে জিরান্ড। এছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে সেই সব ভার্ব কিন্তু ফাইনাইট ভার্ব। আর কি দেখেছো? নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যে ভার্বের দ্বারা বাক্যের অর্থ পরিপূর্ণ হয়েছে কিনা বোঝা যায় না, বা বাক্যটি কমপ্লিট হয়েছে কিনা বোঝা যায় না, তাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এই নন ফাইনাইট ভার্বের তোমরা তিনটে ভাগ দেখেছো, একটা জিরান্ড, একটা ইনফিনিটিভ আর একটা পার্টিসিপল। জিরান্ড কখন? যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে জিরান্ড এবং সেটা নাউন হিসেবে ট্রিট হচ্ছে। আর কি দেখেছো? ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? যখন ভার্বের আগে টু ইউজ করা হচ্ছে তখন তাকে আমরা বলছি ইনফিনিটিভ। আর একটা দেখেছো যে পার্টিসিপল। এবার এই পার্টিসিপল আবার আরো তিনটি ভাগে বিভক্ত, একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল আর একটা পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল এর ডিটেলস আলোচনা তোমরা দেখে নিয়েছো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।